সৎ মা নয়, তবে যার কাছে মেয়েটা বড় হয়েছে সে তার জন্মদাত্রী মায়ের থেকে কোনো অংশ কম নয়। কায়নাত সুবাহা নামের একটা মেয়ের জীবন কাহিনী শুরু হয় ঠিক এখান থেকেই। কায়নাত কই, আজ তার গায়ে হলুদ আর তার কোনো খোঁজ খবরই নাই। সোহেল মির্জার কথা মিলি বেগম রেগে তাকালেন স্বামীর দিকে। হাতের সামনে বটি ধরে দাঁত চেপে বললেন, আর একবার আপনার ওই নোংরা মুখ দিয়ে বিয়ের কথা বের করলে জানে মেরে ফেলবো আপনাকে। সোহেল মির্জা মিলি বেগমের হাত থেকে সো মেরে বটিটা কেড়ে নিয়ে চুলের মুঠি শক্ত করে ধরলেন। মাগি, মাইয়া মাইয়া করছো কারে? ওরে তুই পেটে ধরছস? মিলি বেগম চোখ খিসে বন্ধ করে ফেললেন। স্বামীর এই অত্যাচার আজকের নয়, বরং বিয়ের পর থেকেই এই সব হয়ে যাচ্ছে। তিনি আহাজারি করে উঠলেন, আল্লাহর দোহাই লাগে, আমার পেটে তো আপনার সন্তান বড় হচ্ছে, এখন অন্তত এই অত্যাচার থেকে রেহাই দেন আমায় রে। বান্দির বাচ্চা, আর একটা কথা কইলে তোর জিব্বাটাই না সিরমু। ওই মাইয়া কই গেছে? সোহেল মির্জা মিলি বেগমকে ছেড়ে দিয়ে বাড়ির ভেতর তেড়ে গেলেন। হাতের বটি রেখে বড় একটা কাঁচের টুকরো নিলেন হাতে। একতলা দালান বাড়ির দক্ষিণ পাশের কোণার ছোট্ট ঘরে লুকিয়ে ছিল এক নারী। বাবার কর্কশ কণ্ঠস্বর কর্ণদয়ে পৌঁছাতেই শাড়ির আঁচল মুখে চেপে ধরল ভয়ে। ফুপিয়ে উঠল তৎক্ষণাৎ। সোহেল মির্জা দরজার সামনে এসে চিৎকার করে বললেন, তুই যদি আজকে ঘর থাইকা না বাইর হোস তাইলে তোর মাইরা এই বাড়ি থেকে বাইর করমু। তাড়াতাড়ি দরজা খোল। কায়নাত মায়ের কথা শুনে ভয়ে কেঁপে উঠল। হামাগুড়ি দিয়ে আলমারির পেছন থেকে বেরিয়ে কান্না কোনো রকম গিলে জড়ালো কণ্ঠ বলল, আপনি মাকে আর মারবেন না দয়া করে। মারমো না, তুই বাইর। কায়নাত গায়ের শাড়ি টেনে টুনে ঠিক করে দরজার কাছে এগিয়ে গিয়ে খিল খুলে দিতেই সোহেল মির্জা খোপ করে কায়নাতকে চুলের মুঠি ধরে টেনে বাইরে নিয়ে এলেন। উষা বেগম কল পারে থালা বাসন ধুতে ধুতে পেছন ঘুরে একবার তাদের দিকে তাকিয়ে কাজে মন দিলেন। কায়নাত বাবার পা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, আমাকে ওই লোকটার সাথে বিয়ে দেবেন না আব্বু। আপনি যা বলবেন আমি তাই শুনবো, তবু ওই লোককে বিয়ে করতে পারবো না। মিলি বেগম রান্নাঘর থেকে মেয়ের আহাজারি শুনে হু করে কেঁদে উঠলেন। সোহেল মির্জা ঝাপটা মেরে কায়নাতকে সরিয়ে দিয়ে বিশ্রী ভাষায় গালাগালি শুরু করলেন, তোরে মাগনা মাগনা খাইয়া আমার লাভ কি? তোর মায় আয়সা কি 2 টাকা দিয়া যায় আমারে? আমি ওই লোককে বিয়ে করতে পারবো না আব্বু। তুই করবি, তোর ঘাওয়ারও করব। তোরে এই বাড়ি রাইখা আমার টাকা নষ্ট করতে পারবো না আমি। এমনিতেই তুই তো নষ্টা, তোরে ওই বুইরা ছাড়া বিয়া করব কি? কায়নাত ছল করে বাবার দিকে তাকালো। আমি নষ্টা না। সোহেল মির্জা মাটিতে থুতু ফেলে দাঁত চিবিয়ে বললেন, তোরে এক রাইট হুদাই রাইখে দিছিল, তোর লজ্জা শরম নাই? এই নষ্টা শরীর নিয়া আমার বাড়িতে আইসা পইরা আসোস। মিলি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে কায়নাতকে টেনে দাঁড় করালেন। বুকের সাথে মেয়েকে চেপে ধরে বললেন, ও যখন বলেছে ওর সাথে কিছু হয়নি তার মানে সে সত্যি কথাই বলছে। আপনি কেন বারে বারে ওকে এইসব কথা বলায় গালাগালি করছেন? গালাগালি করবো না? গ্রামের মানুষ তো আমারে দেখলে টিটকারি করে। তোর এই নষ্টা মাইয়ার লাইগা আমি কাউকে মুখ দেখাতে পারি না। ওর এত লাগর যে কোনো একটারে ধইরা বাড়ি সাইরা যাইতে পারে না। সোহেল মির্জা হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কায়নাতের হলুদ শাড়ি খানায় মাটি লেগেছে জায়গায় জায়গায়। মিলি বেগম যত্ন করে মেয়ের মুখ মুছিয়ে দিয়ে শান্ত করে গালে চুমু খেলেন। হাত মুঠোয় নিয়ে বললেন, ঘরে আয় মা। তিনি কায়নাতকে নিয়ে ঘরে ঢুকলেন। দরজা বন্ধ করে পালসকে গিয়ে বসলেন। কায়নাত মাথা নত করে বসলো, বলল, মা
আমি নষ্টা না। মিলি বেগমের বুকটা কামড়ে ধরল। তিনি মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে বললেন, আমি জানি তুই পবিত্র মা, এই অভাগী মায়ের একটা কথা রাখবি। কায়নাত মিলি বেগমের চোখে চোখ রাখল। কৌতূহল ছিল সেই দৃষ্টিতে। মিলি বেগম চোখের পানি মুছে কম্পিত কণ্ঠে বললেন, তুই চলে যা। ওই লোকটা তোর জীবন শেষ করে ফেলবে। তুই তুই তোর মায়ের কাছে চলে যা। কায়নাত চমকে তাকালো মায়ের দিকে। ঠোক ভেঙে এলো তার। আমি ওই বাড়ি গেলে অশান্তি হবে। আমি সব ব্যবস্থা করে দিব। তুই শুধু এই বাড়ির মুখো হবি না। আমার কথা ভেবে পিছু ঘুরবি না, কথা দে। কায়নাত মুখ ঘুরিয়ে নিল, ফুপিয়ে উঠে বলল, অসম্ভব। আব্বু তোমাকে মেরেই ফেলবে। আমার কসম, তুই যাবি এই বাড়ি থেকে। আজই যাবি। মা, এটা হয় না। আমি চলে গেলে তোমাকে আব্বুরা আস্ত রাখবে না। মিলি বেগম মেয়েকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমুক খেলেন। আমার কিছু হবে না, তুই চলে যা। আমি পরশু তোর সাথে দেখা করতে চৌধুরী বাড়ি যাব। আমি যাব না মা, যেতে হবে। মিলি বেগম তাড়াহুড়ো করে কায়নাতের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে ফেললেন। আলমারির কাপড়ের ভাঁজ থেকে 7,000 টাকা বের করে ব্যাগের এক কোণায় রেখে ধীর কণ্ঠে বললেন, এই টাকা তোর কাছে রাখ, দরকার হলে ভাঙবি। আর যদি টাকা প্রয়োজন হয় আমাকে বলবি। আমার নাম্বার তোর মুখস্থ না? ওই নাম্বার কারোর ফোন করলেই হবে। কায়নাত নিষ্পলক চোখে মায়ের অস্থিরতা দেখল। মিলি বেগম নিজের ছোট বাটন ফোন বের করে আলমারি থেকে একটা নাম্বার খুঁজে সেই ফোনে ডায়াল করলেন। খানিকক্ষণ পর রিসিভ হতেই মিলি বেগম কি যেন ফিসফিস করে বলল। কায়নাত কিছুই শুনতে পেল না। বিকেলের দিকে যখন গায়ে হলুদের জন্য টুকটাক তত্ত্ব পাঠানো হলো, শাড়ি বদলানো নাম করে মিলি বেগম আড়ালে মেয়েকে নিয়ে বাড়ির বাইরে এলেন। হাতে মাঝারি সাইজের ব্যাগ নিয়ে এগিয়ে গেলেন বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। শীতের শীতল বাতাসে কায়নাতের শরীর অবশ হয়ে এলো। মিলি বেগম মেয়ের গায়ে একটা শীতের চাদরও ঢেকে দিতে পারেননি। কায়নাত ভেজা চোখে মায়ের চিন্তিত বদন খানা দেখে বলল, তোমার কষ্ট হবে না মা আমাকে ছাড়া থাকতে? মিলি বেগমের বুকটা হু হু করে উঠল। কান্না আটকে মেয়েকে এক হাতে কাছে টেনে নিয়ে বললেন, হবে, কষ্ট বুকে ফেটে যাবে, তবু তোকে আমার কাছে রাখতে পারবো না। দূর পথ থেকে হঠাৎ একজন বয়স্ক লোক গায়ে সাদা শাল জড়িয়ে ধীর পায়ে হেঁটে এলেন। কায়নাতের সামনে আসতেই মিলি বেগম সালাম করে কায়নাতকে বললেন, সালাম দে। কায়নাত নিচু স্বরে সালাম দিল। লোকটা গম্ভীর মুখেও মুচকি হাসলেন। মিলি বেগমের হাত থেকে কাপড়ের ব্যাগটা নিয়ে তার মাথায় হাত রেখে বললেন, তুমি চিন্তা করো না। মিলি বেগম সলসল নয়নে লোকটার দিকে তাকিয়ে অনুরোধ স্বরে বলল, চাচা আপনি আমার শেষ ভরসা, আমার মেয়েটাকে আগলে রাখবেন। কথা ছিল সময় হলে আপনার আমানত আপনার হাতে তুলে দিব, কিন্তু আমি যে আপনার কথা রাখতে পারলাম না। আমার বাড়ির সম্মানকে আজ আমি নিয়ে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। লোকটা কায়নাতের দিকে তাকালেন। কায়নাত কাঁদছে, ফুপিয়ে কাঁদছে। হঠাৎ মেয়েটা মিলি বেগমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, আমি চলে গেলে বাবা তোমায় মারবে মা, আমি না যাই। মিলি বেগম লম্বা শ্বাস টানলেন। শাড়ির আঁচল দিয়ে নাক মুছে শুকনো ডোক গিলে শান্ত স্বরে বললেন, আমার কিছু হবে না, আমি দেখা করতে যাব তোর সাথে মা, যা তুই। সময় নেই হাতে। কায়নাত মায়ের পেটে আদুরে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, আপু চলে যাই সোনা, আমাদের আবার দেখা হবে। সময়টা সন্ধ্যা সন্ধ্যা, চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। শীতের কুয়াশায় মুড়িয়ে আছে পুরো গ্রাম। চৌধুরী বাড়ির পেয়ারা বাগান পেরিয়ে সরু রাস্তায় উঠলেন আজগর চৌধুরী। এক হাতে কায়নাতের জামা কাপড়ের ব্যাগ, অন্য হাতে মিষ্টির প্যাকেট। তিনি হাঁটতে হাঁটতে আর চোখে কায়নাতের বদন পানে তাকালেন। মেয়েটা চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে কান্নাকাটির ফলে। গায়ে হলুদ শাড়িখানা পেঁচিয়ে হাঁটছে। তিনি নীরবতা ভেঙে বললেন, বনু তোর কি শীত লাগতেছে?
আমার শালখানা গায়ে জড়া নিবি? কায়নাত ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না আমি ঠিক আছি। তারপর চুপ থেকে হঠাৎ বলল, আপনাকে আমি কি ডাকবো? আসগর চৌধুরী শব্দ করে হেসে উঠলেন, বললেন, দাদা ডাকবি? আমি তোর দাদা লাগি? আমারে কি ভুলে গেছিস বুড়ি? ছোট থাকতে না একবার আমার বাড়ি গিয়েছিলি? কায়নাত বাবুক হয়ে বলল, আমার তো কিছু মনে নেই। সমস্যা নেই, আবার চিনবি সব নতুন করে। কায়নাত ব্যথাতুর মুচকি হাসলো। চৌধুরী বাড়ির সামনে এসে কায়নাত চোখ উঁচিয়ে পুরো বাড়ি পর্যবেক্ষণ করলো। বিশাল বড় বাড়ি, চারপাশে মরিচ বাতি দিয়ে আলোকিত করা। দেখে মনে হচ্ছে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করতেই কায়নাতের চোখ জড়িয়ে গেল। বাড়ির সামনে বিশাল বড় বাগান দেখে মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে রইল। সে এর আগেও এই বাড়ি এসেছে, তবে খুব ছোট থাকতে। সদর দরজার সামনে আসতে না আসতে এক বৃদ্ধা মহিলা তড়িঘড়ি করে এগিয়ে এলেন। আসগর চৌধুরী নিজের স্ত্রীকে দেখে গাল ভরে হাসলেন। হাতের মিষ্টি প্যাকেট গিন্নির সামনে ধরে বললেন, নাও গিন্নি, তোমার বাড়ির রত্নরে নিয়ে আসলাম। আতিয়া বেগম কায়নাতের বদন দেখে বিড়বিড় করে মাশাল্লাহ আওড়ালেন। এ যেন হুবহু মায়ের মতো দেখতে মেয়েটা। কায়নাত ছোট করে সালাম দিল। আতিয়া বেগম মিষ্টি প্যাকেট না ধরে কায়নাতকে জড়িয়ে ধরলেন। কায়নাতের কম্পিত শরীর আগড়ে ধরে মায়া মাখা কণ্ঠে বললেন, তোর নাম কায়নাত সুবাহ, তাই না? কায়নাত মাথা নাড়ল। তিনি কায়নাতকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই নিচতলার কমন ওয়াশরুম থেকে বের হলেন লতা বেগম। ঠিক তখনই সিঁড়ি বেয়ে বাড়ির মেয়েরা নামছিল। বাড়িতে এক অচেনা নারী দেখে তারা কৌতূহল বশত এগিয়ে এলো। তবে বাড়ির বড় মেয়ে নিধি, সে ঠিকই চিনতে পেরেছে কায়নাতকে। রান্নাঘর থেকে রেখা বেগম ফারিয়াকে নিয়ে এগিয়ে এলেন। তাছাড়াও বাড়িতে অনেক মানুষ ছিলেন যাদের চেহারা কায়নাতের অপরিচিত। কায়নাত এত অচেনা মানুষ দেখে নিজেকে গুটিয়ে নিল। আসগর চৌধুরী লতা বেগমের দিকে তাকালে। লতা বেগম কায়নাতের দিকে তাকিয়ে রইলেন। আসগর চৌধুরী বললেন, নিয়ে এলাম বাড়ির মেয়েকে। রেখা বেগম কায়নাতকে দেখে গাল ভরে হাসলেন। ভেজা হাত শাড়ির আঁচলে মুছে কায়নাতের চিবুক উঁচিয়ে বললেন, লতার মেয়ে কিন্তু একদম লতার মতো দেখতে। কত বছর আগে দেখেছিলাম মেয়েটাকে, আজ কত বড় হয়ে গেছে। কায়নাত নিচু গলায় জিজ্ঞেস করলো, আমার মা কোথায়? পিছন থেকে লতা বেগম বললেন, হঠাৎ এই বাড়িতে? কায়নাত পিছু ঘুরে দাঁড়ালো। জন্মদাত্রী মাকে দেখে দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। সবাই হতভম্ব হয়ে তাকালো সেদিকে। বাড়ির মেয়েরা নিজেদের মুখ দেখা দেখি করছে। আসগর চৌধুরী ছোট বৌমার এহেন আচরণে ভীষণ ক্ষিপ্ত হলেন। শক্ত গলায় বললেন, এখন কথা বাড়িয়ে অশান্তি করো না। আতিয়া বেগম চোখ রাঙিয়ে বৌমার দিকে তাকালেন। রেখা বেগম লতা বেগমের এহেন রূপ দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আসগর চৌধুরী আতিয়া বেগমকে বললেন, ওকে নিয়ে উপরে যাও গিন্নি। আতিয়া বেগম কায়নাতকে নিয়ে প্রস্থান করলেন। আসগর চৌধুরী কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যেতেই রেখা বেগম বললেন, লতা, তোরই তো সন্তান সে, ওর সাথে এমন আচরণ করলি কেন? মেয়েটা এখন বাচ্চা। লতা বেগম চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলেন। আপা, তুমি এগুলোতে নাক গলাইও না। আমার ব্যাপার আমারই বুঝতে দাও। তোর ব্যাপারে নাক গলানোর ইচ্ছেও আমার নেই, কিন্তু বাচ্চা একটা মেয়ের সাথে এমন আচরণ মানায় না। তাছাড়া তার আরেকটা পরিচয়ও আছে, তুই বোধহয় ভুলে যাচ্ছিস। লতা বেগম বিরক্ত হয়ে হাঁটা ধরলেন নিজের ঘরের দিকে। বাড়ির চার মেয়ে নিধি, সুহা, জয়া এবং মাহি ড্রয়িং রুমের এক কোণায় দাঁড়িয়ে সব কাহিনী দেখে বাকরুদ্ধ। জয়া নিধির হাত খামছে ধরে বলল, ওই মেয়েটা আমার বোন, কি সুন্দর দেখতে, একদম মায়ের মতো। নিধি মুচকি হাসলো, বলল, শুধু বোন নয়, বংশের প্রথম বউ। সবাই কায়নাতকে চেনেন। বাড়ির তিন মেয়ে জয়া, সুহা ও মাহি কায়নাতকে সেইভাবে চেনে না।
কায়নাত যখন এই বাড়িতে এসেছিল তখন তার বয়স খুব কম। জয়া লতা বেগমের ছোট মেয়ে, সে চৌধুরী বাড়ির মেয়ে। এতদিন শুনে এসেছে তার একটা বোন আছে, নাম কায়নাত সুবা, কিন্তু বোনের সাথে থাকা হয়নি কখনো। মাকে সাহস করে কখনো বলা হয়নি বোনের কথা। নিধি 3 বোনকে নিয়ে সিঁড়ি ডেঙ্গিয়ে দাদির ঘরে গেল। কায়নাত বিছানায় কাপড় মুড়িয়ে জড়সড় হয়ে বসেছিল। আতিয়া বেগম আলমারি খুলে একটা মোটা সুইটার বের করে কায়নাতকে দিয়ে বললেন, এটা পর, ঠান্ডা কম লাগবে। কায়নাত সেটা গায়ে জড়িয়ে দরজার দিকে তাকালো। নিধিরা একে একে ঘরে প্রবেশ করতে আতিয়া বেগম কায়নাতকে বললেন, এরা সবাই তোর বোন লাগে বুঝলি? চিনতে পারছিস কাউকে? কায়নাত মাথা নাড়িয়ে না বুঝালো। আতিয়া বেগম জয়াকে দেখিয়ে বললেন, এটা তোর মায়ের পেটের বোন, তোর থেকে কিছুটা ছোট কিন্তু ভীষণ পাকা। জয়া বউ কুঁচকে গাল ফুরালো। কি সমস্যা দাদি? আমার বোনের সামনে তুমি আমাকে অপমান করছো? অপমান করব কেন? ভুল কিছু বলেছি? হ্যাঁ? জয়া মুখ বাঁকালো, এগিয়ে গিয়ে কায়নাতের পাশে বসে বলল, তুমি নাকি আমার বোন? আচ্ছা, তুমি এতদিন এই বাড়িতে আসোনি কেন? কায়নাত জয়ার দিকে অপলক দৃষ্টি মিলে তাকিয়েছিল এতক্ষণ। জয়া কায়নাতের থেকে উত্তর না পেয়ে হাত ঝাঁকিয়ে বলল, কথা বলো না কেন? কায়নাত শুকনো ঢোক গিলল। সে সবার সাথে এত সহজে মিশতে পারছে না, গলায় কথা আটকে আসছে। জয়ার উফুল্লতা দেখে শান্ত গলায় জবাব দিল, আমি অন্য জায়গায় ছিলাম এতদিন। কোথায় ছিলে? আমার আরেক মায়ের বাড়ি। জয়া চুপ করে গেল। আতিয়া বেগম কায়নাতের ভেজা গলায় স্বরে শুনে জয়াকে ধমক দিলেন। ওরা ঘর থেকে বেরিয়ে যেতে আতিয়া বেগম কায়নাতের ব্যাগ খুলে তেমন ভালো কোনো জামা কাপড় পেল না। তিনি নিজের আলমারি খুলে বহু বছর আগের তুলে রাখা কিছু নতুন শাড়ি বের করলেন। ব্লাউজ লাগার কথা। তিনি সব কিছু বের করে কায়নাতের সামনে বিছানায় রেখে বললেন, এই ময়লা কাপড় ছেড়ে এখন থেকে যেটা ভালো লাগে পরবি এখন। আমি নিচ থেকে একটু আসছি। আতিয়া বেগম ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বের হলেন। কায়নাত বিছানায় রাখা শাড়িগুলোর মধ্যে একটা লাল খয়েরি রঙের শাড়ি বের করে গায়ে জড়িয়ে নিল ফ্রেশ হয়ে। তারপর ঘুটি ঘুটি পায়ে এগিয়ে গেল ঘরের বারান্দায়। বাইরে দেখা যাচ্ছে অনেক মানুষ, হয়তো অনুষ্ঠানের জন্য একত্রিত হয়েছে সবাই। কুয়াশায় ডেকে আসে সব কিছু। শরীর কাঁপন ধরল তার, তবু ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত করে। এই কাঁপন তো জীবনের কাজ কিছুই নয়। চৌধুরী বাড়ির মানুষ দিয়ে গিজ গিজ করছে। এই বাড়ির বড় ছেলের ছোট ছেলে নাজনীন চৌধুরী বিয়ে আগামী সপ্তাহে। আজ থেকে চলছে আয়োজন। আসগর চৌধুরী মেজো ছেলের পুরো পরিবার ঢাকায় থাকেন, বিয়ের কারণে আসছেন না তারা। মাশফিক চৌধুরী তার 6 ছেলে মেয়ে নিয়ে গ্রামে এসেছেন। মাশফিক চৌধুরী স্ত্রী মেহরুজন বেগম, তিনি ব্যস্ত হাতে বড় ছেলেকে খাবার খাইয়ে দিচ্ছেন। কোত্থেকে মারামারি করে এসেছে কে জানে, হাতে ব্যান্ডেজ করে বাড়ি ফিরেছে বন্ধুদের নিয়ে। বেহরুজ বেগম রাগে ফুঁসছেন। অর্ণ চুপচাপ খাচ্ছে। আমি কতবার বলেছি গ্রামে এসে ঝামেলা করবে না, তুমি আবার কাকে মেরেছো? এসব করে কি শান্তি পাও তুমি? অর্ণ গম্ভীর হয়ে সুদাই প্রশ্ন করো না মা, থাপ্পড় চেনো? এসব তোমার দাদার কানে গেলে কি হবে ভেবে দেখেছো? অর্ণ বিরক্ত হয়ে খাবারের প্লেট ঠেলে সরিয়ে দিয়ে বলল, ঘর থেকে যাও মা, বিরক্ত করো না অর্ণ। আমরা একটা জায়গায় এসেছি কয়েকদিনের জন্য, তুমি কেন বুঝতে পারছো না? তোমার দাদা যদি এসব শুনেন কি হবে ভেবে দেখো। অর্ণ দীর্ঘশ্বাস ফেলে বলল, কিছু হবে না মা, আমি ঘুমাবো, ভালো লাগছে না, তুমি যাও। বেহরুজ বেগম কথা না বাড়িয়ে সত্যি ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ছেলের সাথে তর্ক করা মানে বোকামি। তিনি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে তাকিয়ে দেখলেন সেখানে মানুষ দিয়ে ভরা। চৌধুরী বাড়ির চারপাশ আলোয় ঝলমল করছে। শীতের এই রাতে বাড়ির ছাদে ছেলেরা আড্ডায় ব্যস্ত, অল্প সংখ্যক মেয়েরাও আছে। রাত তো বেশি হয়নি। প্রেম চৌধুরী, মাশফিক চৌধুরী মেজো ছেলে, সে অন্যর বন্ধুর স্বার্থর কোলে
মাথা রেখে শুয়ে আছে সেখানে। আদল প্রেমের পা টিপে দিচ্ছে। সে এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে, ঠান্ডায় শরীর জমে এলো, নিচে যাব না তোমরা? স্বার্থ পা নাচিয়ে বলে, নিচে জায়গা আছে। কই ঘুমাবি তুই? মেয়েদের ঘরে। বাড়িতে কি ঘরের অভাব? তোকে আজ সাথে রেখে যাব। নিচে তোর জন্য কোনো জায়গা নেই। স্বার্থ ভাই, আমি মজা করছি না। একে তো নাজনীন ভাইয়ের বিয়ে দেখে কলিজা ফেটে যাচ্ছে, তারপর আবার এই শীতের মধ্যে এত রাতে এখানে বসে আছি। স্বার্থ নাক ছিটকে গলা উঁচিয়ে বলল, বলি যৌবনে যে এত যারা পোড়া হয় তোর বাপ মা জানে। বিয়ে টিয়ে করিয়ে দিবে নাকি? জ্বালা পোড়া তো হয়, কিন্তু আমার কপালে বিয়ে নেই। আমার আগেও 2 হাদারাম আছে যারা এখনো কুমার। রাতের রান্নার আয়োজন চলছে বাগানে। বেরুজ বেগম একবার খাবার দেখতে গিয়েছিলেন। ছেলেকে তো ঠান্ডা খাবারই খাওয়াতে হলো। ছেলে মেয়েগুলো খাবারের জন্য পাগল বানিয়ে ফেলছে। বেরুজ বেগমের ছোট মেয়ে নিশা, সে সেজো ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে বর্তমানে মায়ের আঁচল ধরে গুড় করছে। বয়স 19, অনার্স প্রথম বর্ষের ছাত্রী সে। অথচ মেয়েটা এখনও সে বাচ্চাই রয়ে গেছে। সে এবার ভীষণ বিরক্ত হলো। মায়ের শাড়ির আঁচল টেনে ধরো শক্ত করে। বেরুজ বেগম ঘাড় ঘুরিয়ে কপাল কুঁচকে ফেললেন। নিশা, কি হচ্ছে? তুমি কেন ভাইয়াকে কিছু বললে না? ও আমাকে কত জোরে মাইরেছে জানো? তুই জানিস না আদল কেমন? ওর সাথে লাগতে যাস কেন? আমি কিন্তু বাবাকে বলে ঠিক ওকে মার খাওয়াবো। তুমি কিছু বলবে নাকি বাবাকে গিয়ে বলবো? আচ্ছা বাবা, ওকে বকে দিব আমি। এখন যা, তোর ভাইদের ডেকে নিয়ে আয়। রাতের খাবার দেওয়া হবে একটু পর। নিশা মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ঠিক তখন আতিয়া বেগম নামলেন সিঁড়ি দিবে। ডাইনিং টেবিলে খাবারের ব্যবস্থা করা হচ্ছে ইতোমধ্যে। তিনি নিচে নামতেই রেখা বেগম আর চোখে শাশুড়ির দিকে তাকিয়ে গলা উঁচিয়ে বললেন, আম্মা, খাবার তো হয়ে গেছে। তিনি এগিয়ে গিয়ে দেখলেন সব ঠিক আছে। রাতে খাবার খাওয়া দাওয়া হলো। আতিয়া বেগম কায়নাতের জন্য আলাদা করে খাবার নিলেন। তিনি জানেন মেয়েটা এত মানুষের মধ্যে খেতে পারবে না। সব কিছু যখন পরিষ্কার করা হচ্ছিল তখন বেরুজ বেগম দেখলেন আতিয়া বেগম আলাদা করে খাবার বাড়ছেন। তিনি হাতের কাজ রেখে বললেন, মা, খাবার কার জন্য নিচ্ছেন? আতিয়া বেগম বলতেই ভুলে গেছেন কাজের চাপে। তিনি হাসি মুখে কিছু একটা বলতে গিয়েও থেমে গেলেন। তারপর বললেন, কায়নাতকে নিয়ে এসেছে তোমার শ্বশুর। কায়নাত লতার মেয়ে। কায়নাত সুবাহা। বেরুজ বেগম আশ্চর্য হয়ে বললেন, লতার বড় মেয়ে? ও এই বাড়িতে? হ্যাঁ, সন্ধ্যায় তো নিয়ে এলেন ওকে। আমাকে তো কিছুই বললেন না। ওর বড় মেয়েকে তো কখনো দেখিনি আমি। চলো, আমার ঘরেই আছে। বেরুজ বেগম হাতের কাজ শেষ করে শাশুড়ির সাথে দোতলায় উঠে এলে। আতিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে বেরুজ বেগমের দিকে ফিরলেন। শোনো, যতই হোক সে বাড়ির মেয়ে, খালি হাতে তাকে দেখবেন তুমি। বেরুজ বেগম বললেন, কি দেব মা? কিছু একটা দিও, কিন্তু খালি হাতে দেখো না। বেরুজ বেগম মাথা নাড়লেন। আতিয়া বেগম দরজা খুলে দিয়ে ভেতরে প্রবেশ করলেন। কায়নাত বিছানায় শুয়েছিল কম্বল মুড়িয়ে, হয়তো ঘুমিয়েও গেছে। বেরুজ বেগম দেখলেন একটা মেয়ে গুটিয়ে শুয়ে আছে বিছানার, মুখখানা ফুলে গেছে। আতিয়া বেগম খাবারের প্লেট বেরুজ বেগমের হাতে দিয়ে কায়নাতকে ডাকলেন। দ্বিতীয়বার ডাকতে মেয়েটা পিটপিট করে চোখ খুলে আতিয়া বেগমকে দেখে উঠে বসলো। ঘুম ধরেছে বুড়ি, খাবি না? বেরুজ বেগম এগিয়ে এসে খাবারের প্লেট বিছানার এক কোনায় রেখে মুচকি হাসলেন। লতার মেয়ে তো একদম লতার মতো দেখতে মা। কায়নাত অপরিচিত মহিলাকে দেখে সালাম দিল। বেরুজ বেগম সালামের উত্তর নিলেন। পাশে গিয়ে বসে বললেন, আমি তোমার মেজো চাচি। কায়নাত আলতো করে মাথা নাড়ল। বেরুজ বেগম নিজের গলা থেকে স্বর্ণের চেনটা খুলে কায়নাতকে পরিয়ে দিতে গেলেই কায়নাত চমকে উঠে বলে, আল্লাহ, কি করছেন আপনি? মেয়ে মনে করে তোমাকে ছোট একটা উপহার দিচ্ছি, মায়ের দোয়া ভেবে নিও। আতিয়া বেগম হাসলেন।
ভাবলেন বেহরুজ বেগমের সাথে এখন কথা বলার সময় হয়ে এসেছে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, এখন কিছু কথা চাপা দিয়ে রাখলে বিপদ বাড়বে। কায়নাত হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসলে দরজা ঠেলে ভেতরে এলো নিধি আর নিশা। আতিয়া বেগম ওদের বললেন কায়নাতের খাওয়া শেষ হলে আজ ওর সাথে এই ঘরেই থাকতে, পারলে সুহাদেরও এই ঘরে থাকতে। নিধির সম্মতি দিয়ে বেহরুজ বেগম ও আতিয়া বেগম ঘর থেকে বেরিয়ে গেলেন। কায়নাত ভীষণ অস্বস্তি নিয়ে খাবার শেষ করলো। নিশা কায়নাতের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছিল এতক্ষণ। নিজ থেকে নিধির কাছে শুনেছে সে কায়নাতের কথা। মেয়েটাকে দেখতেই সেই দাদি ঘরে এসেছিল। কায়নাত নিশাকে অমন করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, তুমি অমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন? নিশা কায়নাতের প্রশ্ন শুনে দেরি না করে হেসে উঠল। তুমি কিন্তু ভীষণ সুইট। কায়নাত কপাল কুঁচকে বলল, কি? তুমি ভীষণ কিউট। শুনেছি তুমি আমার চাচাতো বোন। তোমাকে এই প্রথমবার দেখলাম। আমি তোমার চাচাতো বোন হই বুঝলে। আমার নাম নিশা, বয়স 19, অনার্স প্রথম বর্ষে। নিধি নিশার মাথায় চাপড় মেরে বলল, চুপ কর ফাজিল, নিজে নিজেই বকবক করছিস, ওকে তো কিছু বলার সুযোগ দে। নিশা মাথায় হাত ডলে বলল, তুই চুপ থাক। আমি আগে নিজের সম্পর্কে বলছি যাতে ওর কষ্ট করে কিছু জিজ্ঞেস করতে না হয়। কখনো কাউকে কিছু বলার সুযোগ দিস তুই? চুপ থাক। যাই হোক, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর কায়নাত। কায়নাত নিশার দিকে তাকিয়েছিল। আজ তার কি হয়েছে কে জানে। চৌধুরী বাড়ি আসার পর থেকে যাকেই দেখে তাকে দেখে মনে হচ্ছে আল্লাহ ভীষণ যত্ন নিয়ে প্রত্যেকটা মানুষকে তৈরি করছেন। নিধি নিশা দুজনেই ভীষণ সুন্দর। তার মনে হলো ওদের মতো সুন্দর এই গ্রামে সে আগে কখনো কাউকে দেখেনি। নিধি কায়নাতের চুলে আলতো করে হাত বুলিয়ে বলল, তুমি এখন একটু বিশ্রাম নাও, আজ অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। কায়নাত মাথা নাড়ল, কিন্তু ঘুম তার কাছে যেন মুখ ফিরিয়ে আসে। ঘরের বাতাসে দুধ গোলাপ জলের হালকা গন্ধ, বাইরে ঝিঝি পোকায় শব্দ, রাতটা আরও গভীর হয়ে উঠছে। নিশা তখনও চুপ করে নেয়, বিছানায় এক পাশে বসে একের পর এক প্রশ্ন করছে। তুমি কি বই পড়ো, গান শোনো, প্রেম আছে তোমার? কায়নাত হঠাৎ মুখ তুলে তাকালো, চমকে গেল একটু। প্রেম? নিধি মুখ চেপে হাসি আটকালো। এই মেয়েটার মুখে কিছু আটকায় না। আরে আমি তো কৌতূহলী। সবাই বলে কায়নাত নাকি খুব চুপচাপ, তাই ভাবলাম দেখি এই চুপচাপ মানুষটার ভেতর কতটা কাণ্ড কারখানা লুকানো। কায়নাতের ঠোঁটে প্রথমবারের মতো হালকা একটা হাসি ফুটল। তেমন কিছু না, আমি চুপ থাকলেই সবাই ভাবে আমার অনেক রহস্য আছে, কিন্তু আমি ভীষণ ভাসাল। নিধি হেসে বলল, আসলে চুপচাপ মানুষরাই সবচেয়ে গভীর হয়, ওদের ভিতর কথার বদলে গল্প লুকানো থাকে। নিশা চোখ পাকিয়ে বলল, তুই আবার দার্শনিক হচ্ছিস? তুই চুপ কর নিশা। না, করব না। আজ নতুন মানুষ এসেছে, আমি কথা না বললে ও ঘুমাবে কিভাবে? কায়নাত একটু মৃদু হেসে বলল, তোমাদের মধ্যে কে বড়? নিধি বলল, আমি। নিশার সঙ্গে সঙ্গে যোগ করলো, কিন্তু মিষ্টি আমি। নিধি মাথায় ঠুস করে একটা বালিশ ছুঁড়ে মারল, এই মিষ্টি, এবার চুপ করে শুয়ে পড়। ঘর জুড়ে তখন হালকা হাসির শব্দ, নরম এক উষ্ণতা ছড়িয়ে পড়ল। কায়নাত অনুভব করলো কতদিন পর সে এমন নিশ্চিন্তে হাসছে। রাত ক্রমশ গভীর হয়ে আসছে। বাইরে পুকুর ঘাটে বাতাসে নারকেলের পাতার দোল, দূরে কোথাও কুকুরের হালকা ডাকে সাড়া পড়ছে। নিধি উঠে জানালা বন্ধ করতে গেল, বলল, বাইরে ঠান্ডা বাড়ছে, তুমি কম্বলটা টেনে নিও কায়নাত। কায়নাত মৃদু গলায় বলল, ধন্যবাদ। নিশা পাশ থেকে বলল, আমাকেও ধন্যবাদ দিও, কারণ আমি ঘুমাবো তোমার পাশেই। নিধি আবার হাসলো। কায়নাতের চোখ তখন ঘুম নিয়ে এসেছে, দু চোখ ভারী হয়ে আসছে, তবু মন যেন অস্থির। মায়ের কথা মনে পড়ছে, সেই শেষ দেখা। মিলি বেগম বলেছিলেন, আজ নিজের আসল ঠিকানায় যাচ্ছিস মা, সব সময় মনে রাখবি, বিয়ে মানুষের একবারই হয়। রাত পেরিয়ে গেল নিঃশব্দে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলছে এখন।
পুরো দমে শীত পড়েছে ধরণীতে। এখন ভোর সকাল, চারপাশটা কুয়াশায় মুড়িয়ে। তখন বিয়ের সামনের সপ্তাহে হলেও চৌধুরী বাড়ির আয়োজন দেখে মনে হচ্ছে আজই বিয়ে। আত্মীয় তেমন কেউ এখনো আসেননি, তবে দু এক দিনের মধ্যে মনে হচ্ছে বাড়ির ভরে যাবে। এই ভোর সকালেই জেগে উঠেছে সবাই। বাড়ির কিছু ছেলে আত্মীয় মিলে বাগানে রান্না কাজ শুরু করছে, কাটাকাটি চলছে সেখানে। চৌধুরী বাড়ির বিশাল ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে এক সপ্তদোষী। শীতের শরীর কাঁপছে, তবু এক চুল পরিমাণ নড়ছে না। রাতে ভালো করে ঘুম হয়নি তার। নতুন পরিবেশে এসে মানিয়ে নিতে বড্ড কষ্ট হচ্ছে। কুয়াশা এত বেশি যে ছাদ থেকে নিচে কি হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না। কায়নার ঠোঁট উল্টালো। আতিয়া বেগমের দেওয়া একটা মোটা শাল ভালো করে গায়ে জড়িয়ে পিছু ঘুরতেই দেখতে পেল একটা লম্বাতে ছায়া, কালো রঙের মোটা ট্রাউজার প্যান্ট আর কালো হুন্ডি গায়ে জড়িয়ে কেউ একজন সিগারেট ধরিয়েছে। কায়নার চমকে উঠল কোনো পুরুষ মানুষকে দেখে। মুখ দেখা যাচ্ছে না লোকটার। সে মাথায় কাপড় ভালো করে টেনে নিল। হঠাৎ কেসে উঠল সে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কে এখানে? ভীষণ ভারী একটা কণ্ঠস্বর। ছায়াটা এগিয়ে এলে কায়নাত পাশ কেটে দরজার দিকে দৌড়ে যায়। অর্ণ হতভম্ব হয়ে পিছু ঘুরে দাঁড়ায়। এই সাত সকালে বাড়ি কোন মেয়ে ছাদে এসেছে? অর্ণ দীর্ঘশ্বাস ফেলে হাতে সিগারেট ফুরিয়ে এসেছে প্রায়। প্রেম আর স্বর্ণারা সবাই এক ঘরে ঘুমিয়েছিল। প্রেমের ঘরে তার দুই ভাই এবং অর্ণর তিন বন্ধু, মোট 6 জন একই ঘরে ছিল তারা। সূর্য তখন নিজের আলোয় আলোকিত করতে ব্যস্ত চারপাশ। শেহের আর মেহরাব উঠে গেছে ঘুম থেকে। সবাই ভোরে মসজিদ থেকে এসে আবার ঘুমিয়েছিল। মাঝারি সাইজের বিছানায় 6টা চামড়া একসাথে যেভাবে পড়েছে সেভাবেই ঘুমিয়েছে। বর্তমানে প্রেম সার্থক ঝাপটে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শেহের শয়তানি করে কয়েকটা পিচকার তুলে রাখল। খানিকক্ষণ পেরোতেই প্রেমের ঘুম হালকা হয়ে এলো। বেলা তখন 9টা ছাড়িয়েছে। পিটপিট করে চোখ মেলে দেখল সার্থককে। বেচারা নাক ছিটকে সরে এসে সার্থক পেটে এত মেরে বলল, সার্থক ভাই, তুমি তো বিছানায় হিসু করে দিয়েছো। সে বাজে গন্ধ বের হয়েছে। সার্থক হড়মড়িয়ে উঠে বসলো। শরীর থেকে মোটা কম্বল সরিয়ে ভেতরে উকি মেরে দাঁত কটমট করে প্রেমের দিকে ফিরল। প্রেম হামাগুড়ি দিয়ে বিছানা থেকে নামতে গেলে সার্থক ওই ট্রাউজার টেনে ধরে। প্রেম আতকে উঠতে বলে, ইয়া আল্লাহ, সার্থক ভাই আমার সম্মান নিয়ে টানাটানি করবে না একদম। দূরে সরো খচ্চর। আমার ঘরের 12টা বাজিয়ে তুই পালাচ্ছিস কোথায়? দেখো ভাই, আমি ডাক্তার মানুষ, আমি তোমার মতো সারাদিন শুয়ে বসে থাকি না। সার্থক রেগে প্রেমের প্যান্ট টেনে ধরলে প্রেমও সার্থক ট্রাউজার টেনে ধরলো। ঠিক তখন দরজা দিয়ে নিশা ঢুকলো 4 কাপ চা নিয়ে। হাতে চায়ের ট্রে নিয়ে সামনে তাকাতেই এমন এক দৃশ্য দেখে চোখ পড়তেই চিৎকার করে উঠল, সি, কি করছো তোমরা এসব? প্রেম ও সার্থক দুজনে হক চকিয়ে দরজার দিকে তাকায়। নিশাকে দুজনে দেখে হতভম্ব। পরের সেকেন্ডেই প্রেম চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, এটা কি কাণ্ড! নিশু, তুই কখন এসেছিস? নিশা চোখ বন্ধ করে বলল, 2টা দামড়া ছেড়ে একে অপরের প্যান্ট ধরে টানাটানি করছে। এটা বাড়ি না সার্কাস। সার্থকের মাথায় রক্ত চড়ে গেল। ও ঝট করে কম্বল টেনে গায়ে জড়িয়ে প্রেমের দিকে তাকিয়ে বলল, তোর জন্য এই কেলেঙ্কারি। তুই না বলেছিলি আমি বিছানায় হিসু করেছি? আরে ভাই, আমি তো মজা করেছিলাম। তুমি যে এমন করে ট্রাউজার ধরে বসে পড়বে ভাবিনি। নিশা এক হাত কোমরে রেখে বলল, ওই ট্রাউজার টানাটানি বন্ধ করো দুজনেই। আর তোমরা 3 জন এক ঘরে শোও কেন বলতো? মানে একটা বিছানায় 6টা গরিলা। শেহের ঘরের এক কোনায় সোফায় বসে বলল, নিশা, বিয়ে বাড়ি মানেই টাইট বাজেট। এক ঘরে সব ফিট করতে হয়েছে, ফিট না ফাট। আমি জানি না। নিশা চায়ের কাপ নামিয়ে টেবিলে রেখে ফের বলল, চা খাও, কিন্তু পরের বার দরজা নক করে নিও। প্রেম তাড়াতাড়ি বলে উঠল,
কিছু দেখিসনি তো আবার? সাথে দাঁত চেপে বলল, তুই চুপ থাক, তোর জন্য মান সম্মান গেছে, তোমার মুখে ছাই পড়ুক। সকাল 10টা বাজে, শীতের রোদটা যেন এখনো কুয়াশার ভেতর আটকে আছে। চৌধুরী বাড়ি বাগান জুড়ে হালকা শিশির ভেজা ঘাস, বাতাসের দুয়াটে ঠান্ডা গন্ধ। দূরে রান্নাঘর থেকে বেশি আসছে চায়ের পাতায় গন্ধ। অর্ণ নিজের ঘরে তখনই গোসল সেরে ফ্রেশ হয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখলো সকাল 10টা। অভ্যাসবশত জানালার পর্দা সরিয়ে বাইরে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। শীতের সূর্যের মৃদু আলো তার মুখে এসে পড়ছে। চোখে পড়ল পাখির ঝাঁক উড়িয়ে যাচ্ছে আকাশ ছুঁয়ে। চৌধুরী বাড়ির দোতলার বারান্দা পেরিয়ে সিঁড়ি মুখে এলো অর্ণ। চুল এখনো ভেজা, ছাই রঙা শার্টের উপরে দুটো গলার বোতাম খোলা, হাতে ঘড়ি পরতে ভুলে গেছে। তার দৃষ্টি হঠাৎ থেমে গেল সিঁড়ির পাশে দাদির ঘরটায়। ঘরের মাঝখানে লাল খয়েরি রঙের শাড়ি পরে একটা মেয়ে উঠল হয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কালো চুলগুলো পিঠে সরিয়ে আছে যেন আধারে ঢাকা অমাবস্যা রাত। অর্ণব কুচকালো, মুহূর্তে মুখ এক হালকা বিরক্তি ছাপ। কে এই মেয়ে? তার জানা মতে এই বাড়ির কোনো মেয়ে এত লম্বা চুল নেই। গল্প প্রেম বসন্ত।